অভি আজ নতুন বাসায় এসেছে। তার বাবা একজন ফরেস্ট অফিসার। এবার তারা এমন একটা কলোনিতে এসেছে যার পাশেই সংরক্ষিত বনাঞ্চল শুরু হয়েছে। এর আগে কখনোই জঙ্গলের এত কাছে থাকেনি অভি। বাসাটা মোটামুটি গুছিয়ে নিতে রাত হয়ে গেল। শুয়ে শুয়ে অভি নতুন জায়গার কথা ভাবছিল। এমন সময় তার মনে হলো জানলা দিয়ে যেন একটা ছায়া সাঁই করে চলে গেল। অভি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসল। অভি জানলার দিকে তাকালো, কিন্তু কোনো অস্বাভাবিক কিছুই তার নজরে পড়ল না। জানলার সামনেই ঘন জঙ্গলের একটা অংশ দেখা যাচ্ছে। সেই জঙ্গলের দিকে তাকাতেই অভির মনে হলো জঙ্গলের ভেতর থেকে কেউ যেন তাকে দেখছে। অজানা এক আতঙ্কে অভির মনটা ভারী হয়ে উঠল। পরের দিন বিকেল। অভি তাদের নতুন বাসা সাজানোর কাছ থেকে একটু বিরতি নিয়ে ছাদে হাঁটাহাঁটি করছিল। বারবার সেই ঘন জঙ্গলের দিকে তাকাচ্ছিল সে, কিন্তু গত রাতের মতন কোনো ভয় তার মনে জাগছিল না। এমন সময় তার পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। তুমি কি এখানে নতুন এসেছো? অভি চমকে পেছনে তাকালো। তারই সমবয়সী একটি মেয়ে পেছনে দাঁড়িয়ে। অভি একটু আশ্বস্ত হয়ে বলল, হ্যাঁ, কালই এসেছে। আমার নাম শারমিন। আমরা এখানেই থাকি, তোমাদের বাড়ির নিচের তলায়। আমার নাম অভি। তোমার বাবাও কি ফরেস্ট বিভাগে চাকরি করেন? না, তিনি আসলে একজন বায়োলজিস্ট। বাহ, দারুণ তো। দারুণ তো বটেই। প্রতিদিন তিনি বাড়িতে অদ্ভুত অদ্ভুত জন্তুর খুলি আনেন আর সেগুলো নিয়ে গবেষণা করেন। যদি তার খুলির সঙ্গে থাকতে ভালো লাগে তাহলে তো অবশ্যই দারুণ। অভি আর শারমিন দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ পর শারমিন হালকা গলায় জিজ্ঞাসা করল, তুমি কি সামনের এই জঙ্গলে অদ্ভুত কিছু দেখেছো? অভির গত রাতের কথা মনে পড়ে গেল। তবে সেসব কথা কিছু না বলে সে জিজ্ঞাসা করল, কেন? তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন? না, ওই জঙ্গলের দিকে তাকালে কেমন যেন অদ্ভুত লাগে, তাই জিজ্ঞেস করলাম। অভির মনে হলো মেয়েটা হয়তো পুরো সত্য বলছে না, কিন্তু সে আর কিছু জিজ্ঞাসা করল না। কিছুক্ষণ পর আরেকটি ছেলের সঙ্গে অভির পরিচয় হলো। সাইকেলে চেপে একটি ছেলে তাদের কলোনির সামনে এসে দাঁড়ালো। শারমিন বলল, ওই দেখো, আরেকজন বন্ধু চলে এসেছে, চলো তোমাকে পরিচয় করিয়ে দিই। অভি নিচে নামতেই ছেলেটি বলল, ও, তাহলে তুমিই কাল এসেছো? হ্যাঁ, আমার নাম অভি। দুজনেই হাত মেলালো। আমার নাম কায়সার। আমি অবশ্য এখানে থাকি না, রাস্তার ওপারে থাকি। তবে এই বনে ঘুরতে আমার খুব ভালো লাগে, তাই জন্যই প্রায় প্রতিদিন আসি। শারমিন নিচু গলায় অভিকে বলল, জানো, কায়সার একটু অদ্ভুত প্রকৃতির ছেলে। অভি মনে মনে বিরক্ত হল। সে ভাবল, এই মেয়েটার কাছে বোধহয় সবাই অদ্ভুত। খুব দ্রুত এই তিনজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। তারা প্রতিদিন একসঙ্গে জঙ্গলের ভেতরে ঘুরতে যেত। একদিন শুধু অভি আর কায়সার জঙ্গলের ভেতরে ঘুরছিল। অভি জিজ্ঞাসা করল, আচ্ছা কায়সার, তুমি কতদিন ধরে এই জঙ্গলে ঘুরতে আসছো? অনেক দিন। কেন? অভি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, তোমার কি কখনো এই জঙ্গলে কোনো অদ্ভুত কিছু মনে হয়েছে? কায়সার হেসে বলল, অদ্ভুত? এক মিনিট, এই কথাটা তোমাকে শারমিন বলেছে, তাই না? আরে, ও একটা আস্ত বুদ্ধু। আমি এই জঙ্গলে বহুদিন ধরে ঘুরছি, কোথাও কোনো অদ্ভুত কিচ্ছু দেখিনি। আর ওর চোখে তো সব কিছুই অদ্ভুত। ওর কথাও তো কান দিও না তো। অভি মাথা নাড়ল। শারমিনের কাছে আসলে সবকিছুই অদ্ভুত লাগে। কায়সারকে বিদায় দিয়ে অভি যখন বাসায় ঢুকছিল তখন শারমিনের সঙ্গে তার দেখা হলো।
অভি শারমিনকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আজকে গেলে না যে? শারমিন ভয়ে ভয়ে অভির পেছনে একটু তাকিয়ে দেখল, তারপর ফিসফিসিয়ে বলল, তুমি কি জানো কায়সার রাতে এই বনে ঘুরতে আসে? অভি অবাক হয়ে বলল, হ্যাঁ, কি বলো কি তুমি? সত্যি বলছি, আমি নিজে দেখেছি। কাল রাতে ও বনের ভেতর ঘুরছিল। অভির এবার মনে হলো শারমিনের মাথায় সত্যিই কোনো সমস্যা আছে। কিছু না বলে দোতলায় উঠতে যাচ্ছিল সে। এমন সময় শারমিন আবার বলল, তুমি কি জানো এই বনে নেকড়ে আসে? নেকড়ে? হ্যাঁ, নেকড়ে। অভি হেসে বলল, শারমিন, বাংলাদেশের কোনো বনে নেকড়ে থাকে না। আমি জানি, কিন্তু ওটা নেকড়ে না, নেকড়ে মানুষ। এবার অভি সত্যিই বিরক্ত হলো। ধুর, কি আজে বাজে কথা বলছো? আমি আজে বাজে কথা বলছি না। তুমি কখনো গভীর রাতে নেকড়ের ডাক শুনতে পাওনি? অভির মনে পড়ে গেল প্রথম যেদিন এখানে সে এসেছিল, সেদিন রাতে জঙ্গলের দিক থেকে নেকড়ের ডাক শুনেছিল। তখন সত্যিই তার ভয় লেগেছিল, কিন্তু সে শারমিনকে এসব কথা কিছুই বলল না। আরও কয়েকদিন কেটে গেল। এখন অভির প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে বিকেলে বনে কিছুটা সময় কাটানো। একদিন বনে ঘুরতে ঘুরতে কায়সার অভিকে জিজ্ঞাসা করল, আচ্ছা অভি, তুমি কখনো এই বনে সন্ধ্যের পর এসেছো? না তো। আজকে আসবে? কেন? তোমাকে একটা জিনিস দেখাবো। সন্ধ্যের পরে এই বনটা কেমন লাগে সেটা দেখবে। ভয় পেও না, এই বনে কোনো ভয়ঙ্কর প্রাণী নেই। আর আমরা বেশিক্ষণ থাকবো। একটা টর্চ নিয়ে যাব, একটু দাঁড়িয়ে দেখে আবার চলে আসবো। ভেতরে ঢুকবো না। রোমাঞ্চের গন্ধ পেয়ে অভি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বাসায় ফেরার সময় শারমিন অভিকে বলল, কায়সারের সঙ্গে যেও না, এত রাতে জঙ্গলে কি করবে? রাত কোথায়, যাচ্ছি তো সন্ধ্যায়। তবু যাওয়ার কি দরকার? অভি শারমিনের কথায় কান দিল না। সন্ধ্যার পরে অভি আর কায়সার মিলে বনের সামনে দাঁড়িয়ে আছে। বনের ভেতর থেকে কীট পতঙ্গের ডাক শোনা যাচ্ছে, তার সঙ্গে অন্য এক ধরনের অদ্ভুত শব্দ ভেসে আসছে। পরিবেশটা যেন একদম অন্যরকম লাগছে। এমন সময় তাদের দুজনেরই মনে হলো বনের ভেতর থেকে কেউ যেন হেঁটে আসছে। দুজনেই অবাক হয়ে বনের দিকে তাকালো। কায়সার বলল, আরে, বনে আজ আমাদের সঙ্গে আর কে এসেছে? চোর নয় তো? কিন্তু চোর না, বেরিয়ে এলো একটা নেকড়ে। অভি নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। এটা কি সত্যিই নেকড়ে? তাহলে শারমিন ঠিকই বলেছিল। নেকড়েটা তাদের দিকে তাকিয়ে গর্জন করে উঠল। অভি আর কায়সার দুজনে দুদিকে ছুটে পালালো। কায়সার বনের বাইরে বেরিয়ে গেলেও অভি আরও গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। তার পেছনে পেছনে আসছে সেই নেকড়েটা। অভি প্রাণপণে দৌড়তে লাগলো। হঠাৎ সামনে একটা গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে ধপ করে পড়ে গেল সে, আর সঙ্গে সঙ্গেই নেকড়েটা অভির উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু অভির কপাল ভালো ছিল। গাছের নিচু একটা সূচালো ডাল নেকড়েটার মুখে গেঁথে গেল। নেকড়েটা ব্যথায় ছটফট করতে লাগলো, আর অভি তখন অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন জ্ঞান ফিরে এসে অভি দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে। পাশে তার বাবা মা আর কায়সার দাঁড়িয়ে আছে। সেদিনের পর থেকে অভি আর কখনো জঙ্গলের দিকে তাকিয়ে ভয় পায়নি। কিন্তু সেদিনের পর থেকে শারমিনের সঙ্গেও তার আর দেখা হয়নি। নিচতলার ফ্ল্যাটটাও বন্ধ ছিল। সেই ফ্ল্যাট খুলে যখন ভেতরে ঢোকা হলো, দেখা গেল সেখানে
কেউই থাকে না।